আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। এটিও একটি বইয়ের কাজ, যে কাজটি অনেক চিন্তা করে তোমাদেরকে করতে হবে। আশা করি এই ক্লাসটি তোমাদের ভীষণ কাজে আসবে। তো চলো দেখে নেই আজকের ক্লাসে কি কি বিষয় রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি যেটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো 6.1.5 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। প্রত্যেকটা সাহিত্যকর্মেই জীবনের সাথে সম্পর্ক রয়েছে। এই যে কবর কবিতাটা আমরা পড়েছি, এই কবর কবিতাটা জীবনের সাথে কতটুকু সম্পর্ক রয়েছে সেই বিষয়টি আমাদের এখানে উপস্থাপন করতে হবে। এখানে বলেছে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো এখানে 100 থেকে 150 শব্দের মধ্যে লিখতে বলেছে। আমার মনে হয় এটা নির্ধারিত একটা পরিমাপ এখানে দিয়ে দিয়েছে। আমি সেই পরিমাপে এখানে লিখেছি। চমৎকার করে এই ইয়েটা সংখ্যাটা আমি সংরক্ষণ করার চেষ্টা করেছি। তো চলো আমরা শুরুতেই দেখে নেই যে আমাদের এই পাঠে কি কি বিষয় রয়েছে, কি কি প্রশ্নগুলো রয়েছে আজকে। এখানে রয়েছে কবর কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন। কবর কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন। কবি এই কবর কবিতাটা যখন লেখেন তখন অবশ্যই একটা বিষয়কে উনি মাথায় রেখে, একটা কল্পনাকে মাথায় রেখে এটা লিখেছিলেন। তো সেই বিষয়টা কি ছিল সেটা এখানে আমাদেরকে বলতে হবে। তো এখানে দেখো আমি বলেছি যে কবর কবিতাটি একটি কাহিনী কবিতা। এই কবিতায় একজন একজন পিতামহ একাধারে তার স্ত্রী, পিতামহ মানে কি দাদা, এখানে যেহেতু দাদা এবং নাতি আছে এই জন্য আমি পিতামহ বলেছি। একজন পিতামহ একাধারে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, বন্ধুবান্ধব ও স্বজনকে হারিয়ে তার মনে চলছে এক অপার শূন্যতা। একজন মানুষ তার জীবদ্দশায় সকলকে হারানোর যে অসহনীয় কষ্টের স্মৃতি বহন করছে, সেই বিষয়টি হৃদয়স্পর্শী ভাষায় কাব্যের নান্দনিকতায় তুলে ধরা হয়েছে। বুঝেছো তোমরা আমি এখানে কি লিখতে চেয়েছি, কি বলতে চেয়েছি? এখানে বলেছি যে কবর কবিতাটি একটি কাহিনী কবিতা। এই কবিতায় একজন পিতামহ একাধারে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, তারপর বন্ধু বান্ধব ও স্বজনকে হারিয়েছে। হারিয়ে তার মনে কি চলছে? এক অপার শূন্যতা বিরাজ করছে। একজন মানুষ তার জীবদ্দশায় সকলকে হারানোর যে অসহনীয় কষ্টের স্মৃতি, সেই স্মৃতি যে তিনি বহন করছেন, সেই বিষয়টি হৃদয়স্পর্শী ভাষা এবং কাব্যের নান্দনিকতায় তুলে ধরা হয়েছে। খুব সহজেই 2টা বাক্যের মধ্যে আমি এটাকে শেষ করেছি। এরপরে দেখো রয়েছে যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। এই কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো এখানে লিখেছি একজন মানুষ পরম আপনজনকে বুকে জড়িয়ে ধরে, তাই না? একজন মানুষ পরম আপনজনকেই বুকে জড়িয়ে ধরে। স্ত্রী, সন্তান, পুত্র, পরিজনকে মানুষ স্নেহ, ভালোবাসা, মমতার বন্ধনে আবদ্ধ করতেই বুকে জড়িয়ে ধরেন। কবর কবিতায় যে পিতামহকে আমরা দেখতে পাই, তিনিও তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলেই তাকে ছেড়ে চলে গেছে। যারা তার আপনজন ছিল তারা সকলেই আজ অতীত স্মৃতি হয়ে গেছে। উক্ত বাক্যে কবি এই কথাটি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি, এই কথাটার মানে হলো যে তার যত আপনজন ছিল সব আপনজনই তাকে রেখে, তাকে একা করে দিয়ে তারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই জন্য যখন যাহারে জড়ায়ে ধরেছি মানে তার যত বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন যারা ছিল, যারা তার বুকে একসময় আশ্রয় নিত বা তিনি যাদেরকে বুকে জড়িয়ে ধরতেন, তারাই তাকে একা করে দিয়ে চলে গেছে। এই কথাটি এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো রয়েছে
এরপরে এখানে রয়েছে দেখো একটা বিষয়, বলছে কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল, কোন সময়ের কথা বলা হয়েছে? কবর কবিতার মধ্যে তো কোথাও সময়ের উল্লেখ নেই, তাহলে এটা আমরা কিভাবে বুঝে নিব? এখানে আমরা যে কবিতার মধ্যে যে প্রাকৃতিক বর্ণনা রয়েছে, প্রাকৃতিক বিষয়ের বর্ণনা রয়েছে, ঘটনাগুলোর বর্ণনা রয়েছে, যেমন বলেছে যে ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া বাটে সন্ধ্যাবেলায় মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। ১.৫ পয়সার তামাক মাজন, এখন কি ১.৫ পয়সা আছে? ১.৫ পয়সা তো নাই, তার মানে এটা কত কবের? আরো প্রায় ধরো ৭০-৮০ বছর আগের এটা, তাই না? কমপক্ষে তো ৬০-৭০, হ্যাঁ ৭০-৮০ এরকমই হবে, শত বছর আগে যখন পয়সার প্রচলন ছিল, পাই বলা হতো, পয়সাকে বলা হতো পাই। এই পাইয়ের প্রচলন যখন ছিল তখন ১.৫ পয়সায় কি হয়ে যেত, একটা মাজনও হয়ে যেত, তামাকও হয়ে যেত। তো ১.৫ পয়সার তামাক মাজন, তাই না? তার মানে এটা কোন সময় সে বিষয়টা আমরা জানি। তো এখানে কি লিখেছি? এখানে লিখেছি কবর কবিতায় যে ধরনের ঘটনা উপস্থাপিত হয়েছে তা দেখে মনে হয় এটা ১৯ শতকের একটি কবিতা, অর্থাৎ ১৯০০ সালের, ১৯০১, ১৯০২ এরকম একটা সময়ের, আজ থেকে শত বছর আগে। এই জন্য বলছে ১৯ শতকের একটি কবিতা, কারণ এখানে বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। এছাড়া যে নিস্তরঙ্গ গ্রাম, ঝিঝি পোকার ডাক ইত্যাদি বিষয় রয়েছে তা আজকের গ্রামীণ জীবনে পাওয়া যায় না। এ সময় মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদামাঠা ও নিতান্তই সরল। পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত দৃঢ় ও আন্তরিক। তাহলে আমি এই সংক্ষিপ্ত পরিসরে আমার এই প্রশ্নের উত্তরটা আমি এখানে করেছি। এরপরে রয়েছে দেখো আরো একটা একটু ভিন্ন রকম প্রশ্ন। সেই প্রশ্নটা এখানে এভাবে এসেছে যে তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। কেমন একটা প্রশ্ন না? তো চলো আমি কি লিখেছি দেখে নেই। এখানে লিখেছি মৃত্যু মৃত্যু সর্বদাই আমাকে কষ্ট দেয়। মৃত্যু মানেই একজন মানুষের সাথে পৃথিবী ও পৃথিবীর সকল মানুষের স্থায়ী বিচ্ছেদ। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ক্লাসের সব বন্ধুরা অংশ নিয়েছিলাম। প্রশাসন প্রহরায় মিছিলে মিছিলে মুখরিত আমার চারপাশ। দুপুর গড়িয়ে বিকেল, উত্তাপ উত্তেজনা বাড়ছে। অজ্ঞাত স্থান থেকে চলছে পিকেটিং। আমরা সতর্ক অবস্থানে। হঠাৎ আমার পাশের বন্ধু রাজীব লুটিয়ে পড়ল। মাথার পেছনে রক্তক্ষরণ। হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ততক্ষণে চলে গেছে ও। এমন মৃত্যু আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। এরকম মৃত্যু আমরা সম্প্রতি দেখেছি, তাই না? তো এরকম অনেক মৃত্যুর সাক্ষী আমরা। অনেক বন্ধুকে চলে যেতে দেখেছি, অনেক বড় ভাইকে চলে যেতে দেখেছি। যে একই সাথে আমরা মিছিলে গিয়েছি, একই সাথে আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে গিয়েছি, সেখান থেকে তারা আর ঘরে ফিরে আসেনি। এমন অনেক মৃত্যু দেখেছি। তেমনই একটা মৃত্যুর কল্পিত চিত্র আমি এখানে তুলে ধরেছি। তোমরা তোমার জীবনে ঘটে যাওয়া, তোমাকে খুব মর্মাহত করেছে এমন একটা শোকের কথা তুমি এখানে তোমার মতো করে লিখতে পারো। তো এই ছিল আজকের ক্লাসের যে বইয়ের কাজটা, সেই বইয়ের কাজটা আমি করেছি। এটা তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তোমার কাছে যদি মনে হয় যে তুমি আরো সুন্দর করে লিখবে, অবশ্যই সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বা তোমরা আমার চেয়েও ভালো লিখতে পারো, সেটা চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার মধ্যে যে সৃজনশীলতা সেটা বিকশিত হবে। তো আর আমি সবার কাছে সেই প্রত্যাশাই করি যে যাতে করে তোমার মধ্যে এখন একজন লেখকের জন্ম হয়। সেজন্য তোমাকে চেষ্টা করতে হবে এবং এই কাজগুলো নিজের মতো করে নিজে উপস্থাপন করতে হবে, নিজে লিখতে হবে। তো তোমার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আজকে শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।